আচ্ছা, এবারে আমরা শুরু করব যে জাতীয় ক্ষমতার উপাদানগুলো কি কি, অর্থাৎ কোন কোন উপাদানের নিরিখে আমরা বুঝে নিতে পারবো যে একটি জাতি রাষ্ট্র ক্ষমতার শ্রেণীকরণের মানদণ্ডে ঠিক কোনখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সে কি সুপার পাওয়ার বা অতিরিক্ত ক্ষমতাশালী, নাকি সে শুধুমাত্র ক্ষমতাশালী, নাকি সে মাঝারি ক্ষমতাশালী, নাকি সে দুর্বল, নাকি সে একেবারে অতি দুর্বলের পর্যায়ে পড়ছে। এইটা বুঝে নিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় ক্ষমতার উপাদানগুলির আলোচনা করতে হবে। জাতীয় ক্ষমতার উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কতগুলো উপাদানকে আমরা বলছি পরিমাপযোগ্য উপাদান, মানে ট্যাঞ্জিবল এলিমেন্টস, এবং কতগুলোকে আমরা বলছি অপরিমাপযোগ্য উপাদান বা ইনট্যাঞ্জিবল এলিমেন্টস। ট্যাঞ্জিবল এলিমেন্টস বা যেটাকে আমরা পরিমাপ করতে পারি বা প্রত্যক্ষ করতে পারি যে সমস্ত উপাদানগুলো, তার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি। কোনো একটি রাষ্ট্রের যে ভূগোল, তার ওপরে কিন্তু মানে তার যে ভৌগোলিক অবস্থান আমরা যেটাকে বলছি, তার ওপরে কিন্তু তার শক্তিশালী হয়ে ওঠা অনেকখানি নির্ভর করে। যেমন ধরি গ্রেট ব্রিটেন কিংবা জাপানের যে ভৌগোলিক অবস্থান, মূলত একটা দ্বীপময় অবস্থান, আমরা সবাই জানি। এই যে দ্বীপময় অবস্থান, অর্থাৎ চারিদিকে দ্বীপ দিয়ে ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা যে দুটো রাষ্ট্র, এর ফলে কিন্তু এই রাষ্ট্রগুলোর ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। কোন নিরিখে বৃদ্ধি পেয়েছে? সেই নিরিখটা হচ্ছে যে এগুলো অনেক দুর্ভেদ্য, কিন্তু খুব সহজে কিন্তু শত্রুরা এদেরকে আক্রমণ করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, যেহেতু এরা মূলত সমুদ্রের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলো দ্বীপের সমন্বয়, ফলে এরা কিন্তু নৌশক্তিতে অসম্ভব দক্ষ, যেটা কিন্তু তাদের ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করেছে। আর কি, আবার ধরো আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থান কীরকম? একেবারে আমরা বলতে পারি আটলান্টিকের ওপারে থাকা একটা দেশ, যেটা উত্তর আমেরিকার একেবারে মাঝামাঝিতে যার অবস্থান, যার জন্যে কিন্তু দীর্ঘকাল আমরা দেখেছি আন্তর্জাতিক রাজনীতির ওঠাপড়া থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছিল। এই যে মানে ভৌগোলিক দূরত্ব, তার কারণে ইউরোপ থেকে ভৌগোলিক দূরত্বের কারণে রাজনীতির ভরকেন্দ্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে অনেকটাই সহজ হয়েছিল। সাধারণভাবে এই যে আমরা কোনো একটা রাষ্ট্রের ভূগোল নিয়ে যখন আলোচনা করব, তখন তার মধ্যে অবশ্যই তার আয়তনটাও কিন্তু একটা বড় আলোচনার বিষয়। যে রাষ্ট্র যত বেশি আয়তনে বড়, সে তার কিন্তু ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ তত বেশি। কারণ প্রথম কথা হচ্ছে, আয়তনে বড় হওয়ার মানেই হচ্ছে সেই দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণও অনেক বেশি। এবং সাধারণভাবে আমরা জানি যে বড় বড় রাষ্ট্রগুলোর ক্ষমতাশালী হয়ে ওঠার যে ক্ষমতাশালী হয়ে ওঠার যে সুযোগ, সেটা কিন্তু আমরা পৃথিবীর অনেক দেশের ক্ষেত্রেই দেখেছি। বর্তমানে যেমন ধরো উদীয়মান শক্তি হিসেবে দক্ষিণ এশিয়াতে ভারতবর্ষ এবং চীন, আমেরিকা যুক্তরাষ্ট্রের পরেই কিন্তু এই দুটো দেশের এই যে উত্থান, এর মূলে কিন্তু রয়েছে এর আয়তনগত যে বিস্তার, সেটা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কিন্তু এদের ভূগোল এদেরকে কিভাবে সাহায্য করছে, যে আয়তনে এরা অনেক বড়, যার জন্য প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এখানে অনেক বেশি, সেটাকে তারা কাজে লাগাতে পারছে নিজেদের উন্নয়নের ক্ষেত্রে। ফলে ভূগোল কিন্তু এইভাবে আমরা বলবো প্রথমেই জাতীয় ক্ষমতার উপাদান হিসেবে ভূগোল এইভাবে কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে। তবে সবসময় যে রাষ্ট্র বড় হলেই সে শক্তিশালী হবে, এটা মনে করার কোনো কারণ নেই। খুব ছোট্ট একটা রাষ্ট্র, দেখো কুয়েত, কিন্তু কেবলমাত্র খনিজ তৈলের মতো একটা খনিজ পদার্থের অবস্থানের কারণে পৃথিবীর রাজনীতিতে কিন্তু তার একটা অন্যতম গুরুত্ব সে রাখতে পেরেছে, এবং অর্থনৈতিকভাবেও অনেকটাই সে এগিয়ে থাকা একটা রাষ্ট্রের মধ্যে নিজেকে গণ্য করতে পেরেছে। তাহলে সবসময় যে শুধুমাত্র আয়তনগত বিচারে বৃহৎ হলেই তুমি শক্তিশালী হবে, সেটা মনে করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত,
আমরা যে উপাদানটায় আসবো সেটা হচ্ছে জনসংখ্যা। কোনো একটা রাষ্ট্রের জনসংখ্যা যত বেশি হবে, সেটা একদিকে যেমন তার শক্তির পরিচায়ক, এটা নিঃসন্দেহেই বলতে হবে যে যেখানে জনসম্পদ বেশি সেখানে তুমি তো স্বাভাবিকভাবেই যেটা হবে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদগুলোকে তুমি কাজে লাগানোর জন্য তো তোমাকে জনসম্পদকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? কিংবা ধরো যেখানে শিল্প উৎপাদন হবে সেখানে তো তোমাকে জনগণকেই কাজে লাগাতে হবে, কিংবা যেখানে তোমার ধরো চাষবাস হবে সেখানে সেই যে এগ্রিকালচারাল যে অ্যাক্টিভিটি সেখানে তো তোমাকে দেশের জনগণকেই কাজে লাগাতে হবে। ফলে তোমার যদি দেশে জনগণের পরিমাণ প্রচুর থাকে, অর্থাৎ জনসংখ্যা যদি অনেক হয়, তাহলে কিন্তু তোমার কি হবে না, এই ধরনের যে সামাজিক যে উৎপাদনশীলতা, সেক্ষেত্রে কিন্তু তুমি শ্রমিকের কোনো অভাব তোমার কখনো অনুভূত হবে না। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে সেই রাষ্ট্র কিন্তু অনেক এগিয়ে যাবে। এটা যেমন সত্যি, সেরকম এরমও আমরা তো দেখি যে যেমন ধরো ভারতবর্ষ, বিপুলের জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যা তো আমাদের কাছে বার্ডেন বা বোঝা, একে তো আমরা ব্যবহার করতে পারছি না। কেন কি শুধুমাত্র জনসংখ্যা সংখ্যার ভিত্তিতে বেশি হলেই হবে না, গুণগতভাবে কিন্তু তাকে ভালো হতে হবে। অর্থাৎ দক্ষ, শিক্ষিত, কারিগরি এবং প্রযুক্তিবিদ্যায় পারদর্শী, হ্যাঁ, এইরকম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেশের যে জনসংখ্যা তাতে দেখতে হবে আমার যে তরুণ তরুণীর সংখ্যা কত, সেই জনসংখ্যার বেশিরভাগই যদি বৃদ্ধ এবং শিশু হয়, তাহলে সেই জনসংখ্যা কিন্তু আমার কাছে সম্পদ হয়ে উঠতে পারবে না, বরং সেটা আমার কাছে বোঝা হয়ে যাবে। ফলে এই ব্যাপারগুলো কিন্তু জনসংখ্যাকে সম্পদ করে তোলার ক্ষেত্রে বা ক্ষমতার উপাদান করে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আমার জনসংখ্যা শুধু সংখ্যায় বেশি হলেই চলবে না, তাকে গুণগতভাবে উন্নত হতে হবে। অর্থাৎ আমার প্রচুর জনসংখ্যা রয়েছে, কিন্তু তারা অনাহারে দিন কাটায়, তারা অশিক্ষার আলোয়, মানে অশিক্ষার অন্ধকারে তারা নিমজ্জিত, এবং বেকারত্বের জ্বালা তাদেরকে গ্রাস করেছে। তাহলে এইরকম একটা জনগণের যে বোঝা, সেটা নিয়ে তো কোনো রাষ্ট্র কখনো ক্ষমতাশালী হতে পারে না। ফলে সেটা কিন্তু দেখতে হবে যে জনসংখ্যা শুধু থাকলেই চলবে না, জনসংখ্যা যাতে গুণগতভাবে উন্নত হয়। তৃতীয়ত কি বলা হচ্ছে, অবস্থান। এই যে আমি বলছিলাম একটু আগে যে অনেক জাতিরাষ্ট্রকে আমরা দেখেছি যে কেবলমাত্র ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু তারা ক্ষমতাশালী হয়ে উঠেছে, বা অনেক সময় যেটা আমরা বলতে পারি যে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তাদের এই ভৌগোলিক অবস্থান কিন্তু তাদের একটা বিশাল সমর্থন জুগিয়েছে। যে সমস্ত রাষ্ট্রগুলো সাধারণভাবে পর্বত দিয়ে ঘেরা, বা বেশিরভাগ অংশটাই যাদের তোমার ধরো সমুদ্রের তটভূমি দিয়ে ঘেরা, সেই সমস্ত দেশগুলো কিন্তু দুর্ভেদ্য, সেখানে কিন্তু খুব সহজে শত্রুরা প্রবেশ করতে পারেনি। সেটা কিন্তু নিজেদেরকে উন্নত করার ক্ষেত্রে, বা এই যে তাদেরকে দীর্ঘকাল নিজেদের রক্ষার জন্য যুদ্ধে রত থাকতে হয়নি, সেই সময়টা তারা নিজেদেরকে উন্নত করার ক্ষেত্রে, নিজেদের শক্তিকে সংহত করার ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছে। আমরা জানি, দেখো আমাদের যে ভারতবর্ষ, আমাদের উত্তর দিকটা পুরোটাই কিন্তু হিমালয় দিয়ে ঘেরা। ফলে আমাদের দেশে যত ধরনের বৈদেশিক আক্রমণ হয়েছে সেই সবটাই কিন্তু হয়েছে উত্তর পশ্চিম প্রান্ত থেকে। উত্তর দিক দিয়ে কিন্তু কেউই ঢুকতে পারেনি, কারণ পুরোটাই দুর্ভেদ্য এবং 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা। সেখান দিয়েও কিন্তু শত্রুদের পক্ষে এসে আমাদের ওপরে আক্রমণ করাটা অনেক কঠিন। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের সীমান্তের যে দিকটা সব থেকে বেশি অরক্ষিত সেটা হচ্ছে উত্তর পশ্চিম প্রান্ত। সেই দিক দিয়েই কিন্তু বারে বারে ভারতবর্ষে বহিরাক্রমণ ঘটেছে। সুতরাং কোথায় আমরা অবস্থান করছি, আমাদের ভূপ্রকৃতিগত যে কি বলবো চিত্রটা, সেটা ঠিক কীরকম, তার উপরেও কিন্তু নির্ভর করে যে কোনো একটা রাষ্ট্র কতটা শক্তিশালী হবে বা কতটা দুর্বল অবস্থার মধ্যে থাকবে। আবার দেখো, যেটাকে আমরা বলছি প্রাকৃতিক সম্পদ, এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস। যে রাষ্ট্রে যত বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে
এবং সেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার যত বেশি হয়, সেই রাষ্ট্র ক্ষমতার নিরিখে তত বেশি এগিয়ে থাকে। প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা যেমন বলছি, ধরো জল সম্পদ রয়েছে, সেরকম খনিজ সম্পদ রয়েছে, সেরকম কিন্তু মানব সম্পদও রয়েছে। এই সমস্ত সম্পদের পরিপূর্ণ যে ব্যবহার, সেই ব্যবহার যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রই ক্ষমতার নিরিখে এগিয়ে রয়েছে। অর্থাৎ আমার প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রচুর বনজ সম্পদ রয়েছে, প্রচুর এই খনিজ সম্পদ রয়েছে, প্রচুর আমার দেশে প্রচুর খরস্রোতা নদী ঝর্ণা রয়েছে, কিন্তু সেই খরস্রোতা নদী এবং ঝর্ণা থেকে কিভাবে জল বিদ্যুৎ উৎপাদন করতে হয় সেই প্রাযুক্তিক জ্ঞানটা আমার নেই। তাহলে কিন্তু সেই খরস্রোতা নদী বা সেই ঝর্ণা কখনোই প্রাকৃতিক সম্পদ হলো না। আমার দেশের মাটির তলায় প্রচুর পরিমাণে খনিজ তৈল, কয়লা, আকরিক লোহা, তামা ইত্যাদি সঞ্চিত রয়েছে, কিন্তু আমার সেই টেকনোলজিক্যাল নো হাউটা নেই যে কিভাবে সেগুলোকে উত্তোলিত করতে হয় বা সেগুলোকে ব্যবহার উপযোগী করে তুলতে হয়। তাহলে কিন্তু সেই খনিজ সম্পদ হয়ে উঠতে পারলো না। খনি থেকে তুলে যখন আমি তাকে ব্যবহারে লাগাতে পারবো, এবং ব্যবহারে লাগানোর জন্য যে প্রাযুক্তিক জ্ঞান, যে কারিগরি জ্ঞান, সেটা যখন আমার থাকবে, তখনই কিন্তু সেই সম্পদ আমার কাছে ক্ষমতার একটা মাধ্যম হয়ে উঠতে পারবে। যেমন ধরো ব্রাজিলে প্রচুর পরিমাণে আকরিক লোহা রয়েছে, কিন্তু যতদিন পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের প্রাযুক্তিক সাহায্য দেয়নি, ততদিন পর্যন্ত তারা কিন্তু সেই আকরিক লোহাকে খনি থেকে তুলতেও পারেনি, তাকে ব্যবহার উপযোগীও করতে পারেনি। তাহলে ততদিন পর্যন্ত তাদের ওই আকরিক লোহা কি ছিল না, প্রাকৃতিক সম্পদ থাকা, মানে খনিজ সম্পদ হিসেবে সেটা থাকা সত্ত্বেও সেটাকে তারা সম্পদ করেও তুলতে পারেনি। ফলে তাদের রাষ্ট্রের যে ক্ষমতার শ্রীবৃদ্ধি, তাতে সেটা কোনোভাবেই কিন্তু ক্রিয়াশীল হতে পারে। এইভাবে আমরা বলতে পারি যে প্রাকৃতিক সম্পদ তখনই সম্পদ হয়ে উঠবে যখন আমরা কিন্তু তাকে কি করতে পারবো, ব্যবহার উপযোগী করতে পারবো। এরপরে আমরা যে পয়েন্টটাতে আসবো, অর্থাৎ যে উপাদানটা জাতীয় ক্ষমতায় অন্যতম একটি ক্রিয়াশীল উপাদান হিসেবে কাজ করে, সেটা হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি। আজকের যুগে দাঁড়িয়ে যে কোনো একটা রাষ্ট্র সে যদি প্রযুক্তির জ্ঞানের ভিত্তিতে পিছিয়ে থাকে, তাহলে কিন্তু তার পক্ষে ক্ষমতাশালী বা শক্তিশালী হয়ে ওঠা সম্ভবপর নয়। প্রযুক্তি মূলত কোন কোন ক্ষেত্রে একটা রাষ্ট্রকে এগিয়ে দেয়? প্রযুক্তি এগিয়ে দেয় তাকে শিল্পক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এবং সর্বোপরি সামরিক দক্ষতার ক্ষেত্রে। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বর্তমানে আমরা প্রযুক্তির বিপুল ব্যবহার দেখি, এবং প্রযুক্তি ব্যবহার করে এই তিনটে ক্ষেত্রকেই কিন্তু একদম সমৃদ্ধির চূড়ান্ত শিখরে আমরা তুলে দিতে পারি। শিল্প ব্যবস্থার ক্ষেত্রেও ব্যাপক আমরা উৎপাদনকে বাড়িয়ে তুলতে পারি। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে বিপ্লব, সেটা একমাত্র সম্ভব কিন্তু প্রযুক্তিকে হাতিয়ার করেই। এবং সর্বোপরি সামরিক বিজ্ঞান, সেখানে কিন্তু প্রযুক্তির ব্যবহার যে কোনো দেশের সামরিক প্রস্তুতিকে, অর্থাৎ মিলিটারি যে পাওয়ার, তাকে শক্তিশালী করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। তাহলে এই হলো আমাদের প্রযুক্তি কিভাবে জাতীয় ক্ষমতা গঠনে একটা উপাদান হিসেবে কাজ করছে সেটা। এরপরের যে পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি বা ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের শক্তি কতটা বেশি, সেটা কিন্তু নির্ভর করে সেই রাষ্ট্র কত বেশি ধনী তার নিরিখে। যেমন আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, আমরা বলি না যে সব থেকে পৃথিবীর ধনী রাষ্ট্র, ফলে দেখো ওর ক্ষমতা এত বেশি। আর এই যে ধনী হয়ে ওঠা, এটার কিন্তু নির্ভর করে হচ্ছে জাতীয় আয় এবং প্রতিটি জনগণের, অর্থাৎ প্রতিটি নাগরিকের যে মাথাপিছু আয়, তার বৃদ্ধির ওপর। জাতীয় আয় এবং মাথাপিছু আয় যদি না বাড়ে, একেবারে সাধারণ মানুষের হাতে যদি তুমি টাকা তুলে দিতে না পারো এবং সেই টাকার যদি বিনিময় না হয়, তবে কিন্তু তোমার দেশের অর্থনীতি চাঙ্গা হবে না। যে দেশের অর্থনীতি যত বেশি চাঙ্গা, যে দেশের অর্থনীতি যত বেশি টগবগিয়ে চলে, হ্যাঁ,
সেই দেশ কিন্তু ক্ষমতার বিচারে অনেক এগিয়ে থাকে। আমরা তো দেখেছি আফ্রিকার সমস্ত ধরো ছোট ছোট যে সমস্ত জাতিরাষ্ট্রগুলো রয়েছে, যারা অর্থনৈতিক দিক থেকে অনেক অনেক পিছিয়ে পড়া, তারা ক্ষমতার নিরিখেও পিছিয়ে রয়েছে। সুতরাং তোমার হাতে যদি অর্থ থাকে, তুমি যদি অর্থবান হও, তাহলে তুমি কিন্তু প্রভাব প্রতিপত্তিও রাখতে পারবে। এটা তো আমরা আমাদের সাধারণ জীবনে আমাদের আশপাশের মানুষদের মধ্যেও দেখি, যারা অনেক বেশি ক্ষমতাবান হন তারা সাধারণভাবে কিন্তু ধনী মানুষেরাই হন। ধনী মানুষেরাই কিন্তু বেশি ক্ষমতার প্রয়োগটা করতে পারেন। ফলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট একটা স্টেটের কোন পর্যায়ে রয়েছে, কোনো একটা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের মানটা ঠিক কীরকম, তার ওপরেও কিন্তু তার জাতীয় ক্ষমতা নির্ভর করে। তারপরের পয়েন্ট কি? রাজনৈতিক কাঠামো। কোনো একটা রাষ্ট্র, কোনো একটি জাতিরাষ্ট্র ক্ষমতার নিরিখে কতটা শক্তিশালী হবে বা কতটা দুর্বল হবে, সেটা কিন্তু নির্ভর করছে সেই রাষ্ট্রের সরকারের কাঠামোটা ঠিক কেমন। কারণ রাষ্ট্রের যে বৈদেশিক নীতি, রাষ্ট্রের যে অভ্যন্তরীণ নীতি, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, সেই নীতিগুলো কিন্তু প্রণয়ন করবে হচ্ছে সরকার। সরকার যদি দুর্বল হয়, সরকারের যদি ওই নিয়ন্ত্রকের মানসিকতা না থাকে, সরকারের যদি প্রভাব বিস্তারের মানসিকতা না থাকে, তাহলে কিন্তু সেই সরকারি ব্যবস্থা কখনোই একটা ক্ষমতাশালী রাষ্ট্রের জন্ম দিতে পারবে না। তার মানে কোনো একটা রাষ্ট্র ব্যবস্থা ততটাই ক্ষমতাশালী হবে যতটা ক্ষমতাশালী তার সরকারি কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো। সুতরাং রাষ্ট্র যারা চালাবেন, সরকার যারা পরিচালনা করবেন, তাদের যে নীতি নির্ধারণের এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে দৃঢ়তা, সেইটা কিন্তু প্রতিফলিত হবে সেই রাষ্ট্রের জাতীয় ক্ষমতার ক্ষেত্রে। তারা যদি দুর্বল সিদ্ধান্ত নেন, তারা যদি কোনো ধরনের কঠোর বা সবল সিদ্ধান্ত নিতে ভয় পান, তবে স্বাভাবিকভাবেই কিন্তু সেই জাতিরাষ্ট্রের যে মান বা সেই জাতিরাষ্ট্রের যে অবস্থান আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে, সেটা কিন্তু অবশ্যই কী হবে? পিছিয়ে পড়বে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অনেক জাতিরাষ্ট্রই অনেক আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে কিন্তু মেরুদণ্ড সোজা রেখে দোষীকে দোষী বলতে পারে না। বিশেষ করে ধরো যে সমস্ত বড় বড় সমস্যাগুলোর সঙ্গে পৃথিবীর বড় বড় শক্তিগুলো জড়িত, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রে অনেক রাষ্ট্রই কিন্তু পিছিয়ে আসে। কিন্তু আবার অনেক রাষ্ট্রকেই আমরা দেখেছি যারা কিন্তু সবলতার সঙ্গে সেগুলোর প্রতিবাদ করে। যেমন ধরো ভিয়েতনাম যুদ্ধের সময় আমরা ভারতবর্ষের অবস্থানের কথা বলতে পারি। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার যে অনৈতিক একটা প্রবেশ ঘটেছিল ভিয়েতনামে, এবং এই যুদ্ধ যে সম্পূর্ণরূপে অনৈতিক ছিল, সেটাতে কিন্তু ভারতবর্ষের প্রতিবাদ সোচ্চারে ধ্বনিত হয়েছিল, এবং ভারতবর্ষের যে পূর্ণ সমর্থন ভিয়েতনামের সাধারণ মানুষের প্রতি আছে, সেটা কিন্তু তখনকার ভারতীয় যারা নেতৃত্ব ছিলেন তারা সোচ্চারে বলেছিলেন। তার জন্য আমাদের আমেরিকার রোষে পড়তে হয়েছিল, কিন্তু আমরা এই দৃঢ়তাটা দেখাতে পেরেছিলাম। সেখান থেকে কিন্তু আমরা এই বক্তব্যটা রাখতে পেরেছিলাম যে আমরা কারো বশ নই, কেউ আমাদের প্রভাবিত করতে পারবে না, আমাদের একটা আলাদা সত্তা রয়েছে এবং আমরা সেই আইডেন্টিটিটাকে ধরে রাখতে চাইছি। এটা কিন্তু এক ধরনের জাতীয় ক্ষমতার প্রতিফলনেরই একটা রূপ আমরা বলতে পারি। আবার দেখো, এর পরে যে উপাদানটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সামরিক ক্ষমতা। খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান একটি রাষ্ট্রের শক্তিশালী হয়ে ওঠার ক্ষেত্রে। অবশ্যই কোনো একটি রাষ্ট্রের যদি একটা বড় সামরিক বাহিনী থাকে এবং সেই সামরিক বাহিনীর হাতে যদি উপযুক্ত অস্ত্রশস্ত্র থাকে, যাকে আমরা বলি মডার্ন ওয়েপন, সেগুলো অর্থাৎ আধুনিক অস্ত্রশস্ত্র, সেই ঢাল তরোয়াল কামান গোলা সেগুলো থাকলে চলবে না। একেবারে আজকের দিনের উপযোগী যে অস্ত্রশস্ত্র, সেগুলোতে যদি আমরা আমাদের সামরিক বাহিনীকে সুসজ্জিত করতে পারি, এবং যে সামরিক বিজ্ঞান যাকে বলে অর্থাৎ মিলিটারি সায়েন্স, সেই সায়েন্সকে যদি আমরা টেকনোলজি এবং তোমার কি বলবো এর সাহায্যে, প্রযুক্তির সাহায্যে যদি একটা উন্নততর জায়গায় নিয়ে পৌঁছে দিতে পারি,
তাহলে কিন্তু সেই রাষ্ট্র ক্ষমতার বিচারে অনেকখানি এগিয়ে থাকবে। মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে দুটো বিষয় কাজ করে। একটা হচ্ছে তোমার যে তোমার সেনাবাহিনী এবং তাদের হাতের অস্ত্রশস্ত্র, এবং দ্বিতীয় সেটা হচ্ছে যেটাকে বলে মিলিটারি প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ সামরিক প্রস্তুতি। একদিকে হচ্ছে সামরিক বাহিনীতে তোমার প্রচুর পরিমাণে বিনিয়োগ, এবং দ্বিতীয় হচ্ছে সামরিক প্রস্তুতির ক্ষেত্রে একটা সম্পূর্ণরূপে একটা ফুল প্রুফ সিস্টেম। এই দুটোকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলেই কিন্তু কোনো একটি রাষ্ট্র সামরিক দক্ষতার বিচারে এগিয়ে থাকবে, এবং তার সেই সামরিক দক্ষতা তার জাতীয় ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এর পরের যে উপাদানে আমরা আসব, এবং এটাই হচ্ছে পরিমাপযোগ্য উপাদানের সবচেয়ে শেষ উপাদান, সেটা হচ্ছে কূটনীতি বা ডিপ্লোমেসি। কূটনীতির অর্থ হচ্ছে আমরা যেটাকে বলতে পারি যে বুঝিয়ে সুঝিয়ে, ওই যে আমি বলেছিলাম ক্ষমতার প্রকাশের তিনটে কৌশল, একটা হচ্ছে সরাসরি বল প্রয়োগ যেটা সামরিক বাহিনীর মাধ্যমে আমরা করব, একটা হচ্ছে পুরস্কারের লোভ, এবং আরেকটা হচ্ছে বোঝানো সোজানো। এই কূটনীতিটা হচ্ছে ঠিক সেই পর্যায়ের কৌশল যে আমরা আমাদের আশপাশের যে সমস্ত জাতিরাষ্ট্রগুলো রয়েছে, কিংবা যে সমস্ত আন্তর্জাতিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, যার সঙ্গে হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো একটি জাতিরাষ্ট্রের কোনো যোগ রয়েছে, সেগুলোকে সমাধানের ক্ষেত্রে এই যে আলোচনা এবং বোঝানো সোজানো, সালিশি, এই যে পদ্ধতিগুলো, এগুলোকেই আমরা একসঙ্গে কূটনীতি বলতে পারি। তার মধ্যে এর সাথে রয়েছে চুক্তি, অর্থাৎ কোনো একটি রাষ্ট্র তার নিজের জাতীয় স্বার্থকে মাথায় রেখে অন্য জাতিরাষ্ট্রের সঙ্গে কী ধরনের চুক্তি করবে সেটাও কিন্তু কূটনীতি ঠিক করে দেয়, যে কার সাথে বন্ধুত্বে আমার লাভ, কার সাথে বন্ধুত্বে আমার ক্ষতি। এইটাই তো দেখে প্রতিটা জাতিরাষ্ট্র কোনো একটা আন্তর্জাতিক চুক্তি করার সময়। এবং এই যে লাভ ক্ষতির হিসেবটা, এটা কিন্তু মূলত যার দ্বারা নির্ধারিত হয় সেটা হচ্ছে কূটনীতি। এর একই সাথে কূটনীতি আরও যেটা করে সেটা হচ্ছে কোনো একটি রাষ্ট্রে কোনো নাগরিক যারা বিদেশে বসবাস করছে তাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, কারণ তারাও কিন্তু দেশের অর্থনীতিতে একটা সাপোর্ট প্রদানকারী, বা আমরা যেটাকে বলতে পারি সাহায্য প্রদানকারী একটা জনগোষ্ঠী, যারা হচ্ছে এনআরআইস। ঠিক আছে, এনআরআইস আমরা মানে ভারতবর্ষের ক্ষেত্রে এনআরআইস বলছি, অন্য দেশের ক্ষেত্রে যারা হচ্ছে অনাবাসী দেশের লোক আর কি। হ্যাঁ, তাদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও কিন্তু কূটনীতি একটা বড় ভূমিকা পালন করে। কারণ কূটনীতি কতটা দক্ষতার সাথে কোনো একটি রাষ্ট্রের প্রভাবকে অন্য রাষ্ট্রের উপরে ছড়িয়ে দিতে পারবে, তার ওপরেও কিন্তু নির্ভর করে যে সেই রাষ্ট্রটি শক্তিশালী হবে নাকি সেই রাষ্ট্রটি দুর্বল হিসেবে পরিগণিত হবে। এই হচ্ছে জাতীয় ক্ষমতার পরিমাপযোগ্য উপাদানগুলো, যেগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি, চোখে দেখতে পারি, পরিমাপ করতে পারি। এছাড়াও কিছু উপাদান আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না বা চোখে দেখতে পাই না, সেগুলোকে আমরা অনুভবে আনতে পারি মাত্র। যেমন প্রথমেই আমরা বলবো মতাদর্শের কথা, ইডিওলজি। ইডিওলজি মানে হচ্ছে কি না, কোনো একটি রাষ্ট্র, সমাজ বা সরকার ও মানুষের ব্যাপারে গড়ে ওঠা কতগুলো মতামতের সমন্বয়। ঠিক আছে, কোনো একটা রাষ্ট্র, কোনো একটা সমাজ, সেই সমাজে বসবাসকারী মানুষ এবং সরকার, এই সমস্ত বিষয়ে কতগুলো মতামতের সমন্বয়কে আমরা বলতে পারি ইডিওলজি বা মতাদর্শ। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মতাদর্শ এসছে, তার মধ্যে আমরা পুঁজিবাদের কথা বলতে পারি, আমরা সাম্যবাদের কথা বলতে পারি, আমরা গণতান্ত্রিক সমাজবাদের কথা বলতে পারি, আমরা ফ্যাসিবাদের কথা বলতে পারি। এরকম প্রচুর মতাদর্শ কিন্তু পৃথিবীতে বিভিন্ন কোণায় বিভিন্ন সময় উঠে এসেছে। এই মতাদর্শগুলো কিন্তু আসলে বিভিন্ন রাষ্ট্রের ওপরে প্রভাব বিস্তার করে, এবং সেই রাষ্ট্রটি কোন পথে পরিচালিত হতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝে নিতে পারি কোন ধরনের মতাদর্শ তারা অনুসরণ করছে তার মধ্যে দিয়ে। যেমন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছিলাম যে সারা পৃথিবী মোটামুটিভাবে দুটো মতাদর্শগত শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। একটা হচ্ছে পুঁজিবাদী শিবির, আরেকটা হচ্ছে সাম্যবাদী শিবির। পুঁজিবাদী শিবিরের নেতা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সাম্যবাদী শিবিরের নেতা ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। এবং এই দুটো শিবিরই চেষ্টা করেছে নিজেদের মতাদর্শের অনুসারী করে তুলতে পৃথিবীর বিভিন্ন দেশকে। অর্থাৎ দুটো শিবিরই আলাদা আলাদাভাবে নিজেদের নিয়ন্ত্রণ বা প্রভাবের যে পরিধি সেটা বিস্তার করতে চেয়েছিল। আমরা দেখেছিলাম যে পূর্ব ইউরোপের অনেক দেশকে সাম্যবাদী শিবির কিন্তু নিজের আওতায় নিয়ে আসতে পেরেছিল। আবার একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশকে নিজের শিবিরের আওতায় নিয়ে আসতে পেরেছিল। এইভাবে আমরা দেখতে পাই যে মতাদর্শগত যে বিভাজন, এই মতাদর্শগত বিভাজনের ভিত্তিতেও কিন্তু পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন শক্তি জোট গড়ে উঠেছে এবং সেই শক্তি জোটগুলো নিজেদের মধ্যে, সেই শক্তি জোটে থাকা রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে কিন্তু শক্তি সংহত করেছে, যেটাও কিন্তু তাদের ন্যাশনাল পাওয়ারকে এনহ্যান্স করতে বা বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করেছে। যেমন ধরো চীন আর সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, তাদের যে পারস্পরিক আদান প্রদান বা পরস্পরকে সাহায্যের যে মানসিকতা, এটা গড়ে উঠেছে কিন্তু মূলত যেহেতু তারা মূলত দুজনেই সাম্যবাদী মতাদর্শে বিশ্বাসী, তাই জন্য। একইভাবে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে সেই সম্পর্কের যে গভীরতা, সেটা যে গড়ে উঠেছে মূলত এই কারণেই যে দু ধরনের দেশই, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ মূলত পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী। ফলে এটা মতাদর্শ কিন্তু একটা রাষ্ট্রের জাতীয় ক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই ভূমিকা পালন করে। এরপরে চলে আসছে নেতৃত্ব, অর্থাৎ লিডারশিপ। একটা রাষ্ট্র কতটা শক্তিশালী হিসেবে নিজেকে তুলে ধরবে, সেটা অনেক সময় সেই রাষ্ট্র যিনি চালাচ্ছেন বা যারা চালাচ্ছেন তাদের চারিত্রিক দৃঢ়তার ওপরে অনেকটাই নির্ভর করে। চার্চিলের নেতৃত্বে ব্রিটেন কিংবা লেনিন স্টালিনের নেতৃত্বে যে রাশিয়া, তার যে উঠে আসা, তার যে প্রভাব বিস্তারের ক্ষমতা, সেক্ষেত্রে যে এই সমস্ত নেতাদের বিরাট ভূমিকা ছিল, সেটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আবার অনেকে মনে করেন যে সাধারণভাবে একনায়কতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্র রয়েছে, সেখানে যেহেতু একনায়কের ইচ্ছে অনুযায়ী পুরো দেশটা পরিচালিত হচ্ছে, সেটা তার ইচ্ছেটা ঠিক ইচ্ছে হোক বা ভুল ইচ্ছে হোক, ঠিক আছে, তার মধ্যে প্রচুর ভুল দিক নির্দেশ থাক বা সঠিক দিক নির্দেশ থাক, যাই থাক না কেন, কিন্তু একজন মাত্র নেতার এই যে ইউনিটি অফ কমান্ড, এর ফলে কি হয়, রাষ্ট্রের শক্তি অনেক বেশি সংহত হয়। জাতীয় ক্ষমতার পরিপূর্ণ যে ব্যবহার, সেটা কিন্তু অনেক বেশি সহজে করা সম্ভব হয় যদি একনায়কতান্ত্রিক ব্যবস্থা থাকে। যেমন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাকের কথা বলা যায়, ঠিক আছে। তারপরে ধরো এরকম আমরা বলতেই পারি অনেকের, নাসেরের নেতৃত্বে আমরা মিশরের কথা বলতে পারি, ইত্যাদি অনেক উদাহরণই দেওয়া যায়। তবে সেটা যে সবসময় ভীষণ জনগণের পক্ষে খুব সুখকর হয়, সেটাও কিন্তু বলার অবকাশ থাকে না। তাই জন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, না, কখনোই নয়, একনায়কতন্ত্র একদমই নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই কিন্তু, যেখানে সাধারণ জনগণের মতামত পরিষ্কারভাবে প্রকাশিত হতে পারে, বাক স্বাধীনতা যেখানে রয়েছে, চিন্তার স্বাধীনতা যেখানে রয়েছে, সেই ব্যবস্থাই হচ্ছে একমাত্র কাম্য ব্যবস্থা, যে ব্যবস্থা কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিতে পারে। এবং সবশেষে যেখানে আমরা চলে আসব, সেটা হচ্ছে জাতীয় এবং নৈতিক চরিত্র একটা রাষ্ট্রের, সেটাও কিন্তু তার শক্তিশালী হয়ে ওঠার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। অর্থাৎ একটা জাতি হিসেবে তোমার মধ্যেকার যে নীতিবোধ,
ঠিক আছে? একটা জাতি হিসেবে তোমার মধ্যে যে জাতীয়তাবোধ, দেশপ্রেম, সেটা কত বেশি শক্তিশালী। তুমি নিজে সত্যি সত্যি দেশের নাগরিকেরা দেশকে শক্তিশালী দেখতে চাইছে কি না, এবং দেশকে শক্তিশালী করে তোলার জন্য কতটা আন্তরিক তারা, এইটাও কিন্তু ভীষণভাবে জাতীয় ক্ষমতার কি বলবো, জাতীয় ক্ষমতার বৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করে। আমরা অনেক সময় দেখি যে সাধারণভাবে যদি ধরো জাতির নৈতিক চরিত্রের অবনমন ঘটে, অর্থাৎ জাতি যদি ভীষণ দুর্নীতিপরায়ণ হয়, স্বার্থপর হয়, ঠিক আছে, তারপরে তোমার কি বলবো, জাতীয়তা বিমুখ হয়, হ্যাঁ, দেশের ব্যাপারে তাদের বেশি যদি মাথা ব্যথা না থাকে, সেই সমস্ত যে জনতা, সেই জনতা দিয়ে কিন্তু দেশ গঠন যেমন সম্ভব নয়, দেশের ক্ষমতা বৃদ্ধিও সম্ভব নয়। তাহলে এইভাবে কিন্তু আমরা জাতীয় ক্ষমতার উপাদানগুলোকে আলোচনা করলাম, পরিমাপযোগ্য উপাদান এবং অপরিমাপযোগ্য উপাদান, এই দুটো ভাগে ভাগ করে।